পড়ছিলাম তোমার নামে লেখা চিঠি, কলমে নওরিন মুনতাহা হিয়া। পর্ব সংখ্যা 6। ইনায়ার মুখে ঘৃণা করে কথাটা শুনে অরণ্য হাসে। এরপর এগিয়ে যায় ইনায়ার কাছে। ইনায়া একটু একটু করে পিছিয়ে যেতে থাকে। অরণ্য সামনের দিকে এগিয়ে আসতে আসতে একদম দেয়ালের কাছে চলে যায়। ইনায়া অনুভব করে তার পিছনে দেয়াল, তাই সে আর কোথাও যেতে পারবে না, সেটা বুঝতে পারে। অন্যদিকে অরণ্য নিজের মুখে একটা হাসি রেখে ইনায়ের শরীরের কাছে গিয়ে কানের কাছে মুখ নিয়ে বলে, বাসর ঘরে জামাইকে আদর করতে হয় মিসেস ইনায়া, ঘৃণা না। আর আজকে যেহেতু আমাদের বাসর রাত, তাহলে চলুন একটু এনজয় করি আমার প্রিয় শত্রু। অরণ্যর এত কাছে আসা ইনায়ের পছন্দ হয় না। তার জীবনে কখনো কোনো পুরুষ মানুষ তার এত কাছে আসে নাই। অরণ্য ইনায়ার খুব কাছে গিয়ে কথা বলার কারণে তার শ্বাস ইনায়ের শরীরে পড়ে। অরণ্যর ওপর বেশ রাগ হয় ইনায়ার। সে এক ধাক্কা দিয়ে তাকে দূরে সরিয়ে দিয়ে বলে, দেখেন মিস্টার অরণ্য, আপনার সাথে আমার বিয়ে হয়েছে জোর করে। যদি আমার আগে জানা থাকতো যে আপনার সাথে আমার বিয়ে হতে চলেছে, তাহলে বিয়ে তো অনেক দূরের কথা, আপনাকে আমি খুন করে ফেলতাম। আরে এত রাগ ভালো না মিসেস ইনায়া, আর আমাকে খুন করলে আপনি বিধবা হয়ে যাবেন, সেটা কি করে হতে দিই আমি? আচ্ছা এসব বাদ দেন, চলুন বাসর করি। অরণ্য কথাটা বলে আবার ইনায়ের দিকে এগিয়ে আসতে থাকে। ইনায়া আশেপাশে তাকিয়ে কোনো কিছু খুঁজতে থাকে। অরণ্য যখন ওর হাত টাচ করতে যাবে, তখন ইনায়ার চোখ যায় পাশে থাকা টেবিলে ফুলের ঝুড়িতে থাকা ছুরির দিকে। ইনায়া তাড়াতাড়ি করে ছুরিটা হাতে নিয়ে নেয়, এরপর অরণ্যর হাতে বসিয়ে দেয়। অরণ্যর হাতে ছুরির আঘাত অত ভালো করে লাগে নাই। ফল কাটার ছুরি থাকার কারণে এর মধ্যে ধার বেশি নেই। অরণ্য ব্যথায় মৃদুস্বরে বলে, আহ ইনায়া, কি করলেন আপনি এটা? ইনায়া ছুরিটা হাতে শক্ত করে ধরে, অরণ্যর গলার উপর রাখে, এরপর নিজেকে ছাড়িয়ে সামনের দিকে আসে। দেয়ালের সাথে অরণ্যকে পিঠ করে ওর গলায় ছুরি ধরে বলে, শুনুন মিস্টার অরণ্যরাজ চৌধুরী, আপনাকে দেখে এই ইনায়া ভয় পায় না, ঠিক আছে? যদি কখনো আমাকে টাচ করার চেষ্টা করেন, এই ছুরি দিয়ে আপনাকে খুন করব। প্রয়োজনে বিধবা হয়ে খুনের মামলার আসামি হব, জেলে যাব, কিন্তু আপনার সাথে সংসার করব না। এই ইনায়া কারো বাপকে দেখেও ভয় পায় না। ইনায়া কথাটা শুনে অরণ্যর চেহারায় ভয় না, বরং ওর মুখে হাসি ফুটে ওঠে। অরণ্য গলায় থাকা ইনায়ার হাত সরিয়ে দিয়ে এরপর বলে, ওয়াও, কি তেজ আপনার মিসেস ইনায়া। অবশ্য অরণ্যরাজ চৌধুরীর বউ হয়ে যদি একটু তেজ না থাকে তাহলে কি করে হয়? তবে আপনার হাতে থাকা ছুরি দিয়ে হাত কাটতে পারবেন, কিন্তু গলা না, তাই শুধু শুধু কষ্ট করতে যাবেন না। অরণ্য, যদি কখনো আমাকে আপনি টাচ করার চেষ্টা করেন, তাহলে আপনাকে আমি অবশ্যই খুন করব। যদি ছুরি দিয়ে করতে না পারি, বন্দুক দিয়ে হলেও করব। ইনায়া, আপনাকে টাচ করার কোনো আগ্রহ আমার বর্তমানে নাই, না ভবিষ্যতে কোনো দিন থাকবে। কোনো নারীর অনুমতি না নিয়ে তাকে টাচ করার কোনো পুরুষ মানুষের শিক্ষা হতে পারে না। আর আপনার সাথে আমার শত্রুতা শুধু একটাই, আপনি ওই চৌধুরী বাড়ির বিজনেস দেখাশোনা করেন। অরণ্যের কথা শুনে ইনায়া বুঝতে পারে না তার সাথে চৌধুরী পরিবারের কি শত্রুতা থাকতে পারে। ইনায়ার জানা মতে অরণ্যর সাথে চৌধুরী বাড়ির রক্তের সম্পর্ক আছে। মিলন সাহেবের ছোট ভাই মাহবুব সাহেবের ছেলে অরণ্যরাজ চৌধুরী। তবে অরণ্য বা তার পরিবার চৌধুরী বাড়ির কাউকেই পছন্দ করে না, বরং তাদের ঘৃণা করে। ইনায়া বলে, আপনার সাথে চৌধুরী পরিবারের কি শত্রুতা থাকতে পারে অরণ্য? আমার মামনি আর ভালো বাবা কি ক্ষতি করেছে আপনার? ইনায়ার মুখে অরুণা বেগম আর মিলন সাহেবের নাম শুনে অরণ্যর মুখে থাকা হাসি ফুরিয়ে যায়। অরণ্যর চেহারায় রাগ আর ঘৃণা স্পষ্ট ফুটে ওঠে। অরণ্য বলে, ওই চৌধুরী পরিবার আমাদের থেকে সব কিছু কেড়ে নিয়েছে, আর ওই মিলন সাহেব আর অরুণা বেগম শুধুমাত্র সম্পত্তির জন্য আমার বাবাকে খুন করেছে। শুধুমাত্র ওই চৌধুরী পরিবারের লোভের কারণে আমার মাকে বিধবা হতে হয়েছে, আর আমার বোনকে অনাথ পরিচয়ে বাঁচতে হয়েছে। ইনায়া কথাটা শুনে একটু অবাক হয়, কারণ তার মামনি বাবা কখনো সম্পত্তির জন্য কাউকে খুন করতে পারে না। ইনায়া বলে, আমার মামনি আর ভালো বাবা কখনো এমন করতে পারে না। নিশ্চয়ই আপনার কোথাও একটা ভুল হচ্ছে অরণ্য। কোনো ভুল হচ্ছে না আমার। ইনায়া আপনার ভালো বাবা আর আমার আব্বুকে খুন করেছে, আর তার জন্য তাদের শাস্তি এই অরণ্য চৌধুরী অবশ্যই দেবে। তবে এখন আপনি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসুন, আমার কিছু জরুরি কাজ আছে যার জন্য বাইরে যেতে হবে। অরণ্য ইনায়াকে কথাটা বলে রুম থেকে বের হয়ে যায়। ইনায়া দেখে মেঝেতে রক্তের বিন্দু বিন্দু ফোঁটা পড়ে আছে। ইনায়ার করা ছুরির আঘাতের কারণে হয়তো অরণ্যের হাত কেটে গেছে, যা থেকে রক্ত গড়িয়ে পড়েছে মেঝেতে। ইনায়া অল্প কিছু সময় অরণ্যর বলা কথা ভাবে, কিন্তু কোনো কথার মানে সে বুঝতে পারে না। এরপর ইনায়া অরণ্যর কথা অনুসারে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। নিজের গলা থেকে ভারী ভারী গহনা খুলে ফেলে। সারাদিন অনেক টায়ার্ড থাকার কারণে বিছানায় শুয়ে ঘুমের দেশে পাড়ি দেয় ইনায়া।
রাত যখন 12টা তখন দরজা খুলে রুমে প্রবেশ করে অরণ্য। ওর হাতে ব্যান্ডেজ করা, মূলত হাতের কাটা স্থানে ব্যান্ডেজ করার জন্যই বাইরে গিয়েছিল অরণ্য। রুমে এসে দেখে ইনায়া বিছানায় ঘুমিয়ে আছে। অরণ্য সেদিকে একবার তাকিয়ে দেখে, এরপর নিজের আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। এসে বিছানা থেকে বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ে। ইনায়ার ঘুমিয়ে থাকার কারণে অরণ্যের উপস্থিতির বিষয়ে তার কোনো ধারণাই হয় না। সকাল 7টায় জানালার কাঁচ ভেদ করে সূর্যের আলো পড়ে ইনায়ের সারা মুখে। ইনায়া পিটপিট করে চোখ খুলে দেখে সে অচেনা একটা রুমে শুয়ে আছে। ইনায়ের মনে পড়ে কালকে তার বিয়ে হয়েছে, তাও আবার তার চিরশত্রু অরণ্যরাজ চৌধুরীর সাথে। ইনায়া রুমের আশেপাশে তাকিয়ে দেখে অরণ্য কোথাও নেই। তাহলে কি অরণ্য কালকে সারা রাত বাহিরেই কাটিয়ে দিয়েছে? ইনায়া বলে, ওই অরণ্যরাজ চৌধুরী কি রাতে ফিরে আসে নাই? তাহলে কি ওনার হাতে থাকা ছুরির আঘাতে ব্যান্ডেজও করেন নাই? ইনায়ের মনে পড়ে অরণ্য তার শত্রু, তার কথা সে কেন ভাবতে যাবে? যদি অরণ্য সারা রাত বাড়িতে না ফিরে তাহলে তার কি? ইনায়া আর অরণ্যর চিন্তা না করে বরং সে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে সে এখনও বিয়ের শাড়ি পরেই আছে। রাতে অতিরিক্ত টায়ার্ড থাকার কারণে শাড়ি না পরিবর্তন করে ঘুমিয়ে পড়েছে। তবে ইনায়ের মনে পড়ে তার কোনো জামা এ বাড়িতে নাই, তাহলে সে কি পরবে? অরণ্য রুমে এসে দেখে ইনায়া আয়নার সামনে দাঁড়িয়ে আছে, তার পরনে কালকে রাতের জামা কাপড়। অরণ্য সেটা দেখে ভ্রু কুঁচকে ইয়ানাকে জিজ্ঞেস করে, ইনায়া কি পরে আছেন আপনি এটা? অরণ্যর কণ্ঠ শুনে আয়নার সামনে থাকে ইনায়া পিছনে ফিরে তাকায়। অরণ্যের পরনে কালকে রাতের পোশাক নেই। তার মানে কি অরণ্য কাল রাতে ফিরে এসেছে? ইনায়ার কথার উত্তর দেয় না। দেখো অরণ্য আবার জিজ্ঞেস করে, ইনায়া কি সমস্যা আপনার? কথার উত্তর কেন দিচ্ছেন না? আর কি পরে দাঁড়িয়ে আছেন আপনি? অরণ্যর কথা শুনে ইনায়া নিজের ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে। তবে সে অরণ্যর কথার উত্তর না দিয়ে আশেপাশে কি যেন খুঁজতে থাকে। অরণ্য অবাক হয়ে আবার জিজ্ঞেস করে, আপনি তখন থেকে কি খুঁজে যাচ্ছেন ইনায়া? আপনার চোখ দুইটা খুঁজে যাচ্ছে অরণ্য। আপনার চোখ কোথায় হারিয়ে গেছে? কি বলছেন আপনি ইনায়া এইসব? আমার চোখ আমার সাথেই আছে। অরণ্য, যদি আপনার চোখ আপনার সাথে থাকে তাহলে কেন জিজ্ঞেস করছেন কি পরে আছি? যেহেতু বিয়ে হয়েছে তাই অবশ্যই বিয়ের শাড়ি পরেই থাকবো। ইনায়ার কথা শুনে অরণ্যর রাগ হয়, তবে সে শান্ত হয়ে বলে, চোখ আমার একদম ঠিক আছে, কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করছি এখনও এই বিয়ের শাড়ি পরে কেন আছেন? বিয়েবাড়িতে মেহমান এসেছে নতুন বউকে দেখার জন্য। মেহমান এসেছে দেখে আমি কি করব? মেহমানের সামনে জোকার হয়ে নাচতে হবে আপনাকে ইনায়া? জোকার হয়ে নাচটা বরং আপনিই করেন অরণ্য, কারণ আপনার চেহারা বা কাজের সাথে জোকারের অনেক মিল রয়েছে। ইনায়া কথাটা বলে বাহিরে বের হয়ে যেতে চায়, তখন অরণ্য ওর সামনে যায়। অরণ্য এমন করে সামনে দাঁড়িয়ে থাকা দেখে ইনায়া বেশ বিরক্ত হয়। অরণ্য বলে, কি বললেন আপনি আমাকে ইনায়া? আপনি কানা জানতাম, কিন্তু এখন কি কানেও কম শুনেন নাকি? মানে মামুনি আমার এ কার সাথে বিয়ে দিয়েছে? জামাই তো না, পুরো অটিস্টিকের ডিব্বা। অরণ্য সামনে দাঁড়িয়ে থাকার কারণে ইনায়া বাহিরে যেতে পারে না। সে আবার ফিরে আসে আয়নার সামনে দাঁড়িয়ে যায়। ইনায়ার কথা শুনে অরণ্য ভাবে অন্য মানুষের বউ তাদের জামাইকে কিউটের ডিব্বা বাবুসোনা বলে ডাকে, আর তার বউ তাকে অটিস্টিকের ডিব্বা বলে ডাকে। অরণ্য কথাটা ভেবে নিজের কপালের উপর নিজেরই কষ্ট লাগে, কিন্তু এখন ঝগড়া করার সময় নেই অরণ্যর। অরণ্য বলে, আপনি নিজের জামা কাপড় বাড়ি থেকে নিয়ে আসেন নাই ইনায়া? না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি ছাইমা মানে আমার বোনকে বলছি আপনার জন্য শাড়ি আর হালকা জামা কাপড় নিয়ে আসতে। আর বাড়িতে মেহমান এসেছে, তারা নতুন বউ দেখতে চায়। সুন্দর করে রেডি হয়ে নিচে আসুন। অরণ্য কথাটা বলে রুম থেকে বের হয়ে যায়। এরপর নিজের বোনের রুমে যায়। অরণ্যর বোন ছাইমা, ওর বিয়ে হয়ে গেছে, কিন্তু ওর স্বামী বিদেশ থাকে, যার জন্য সে এ বাড়িতেই থাকে। অরণ্য তার বোনকে রুমের দরজা দিয়ে ভিতরে ঢুকে যায় আর বলে, ছাইমা, ভাইয়া বলো। তোর ভাবি বাড়ি থেকে কোনো শাড়ি নিয়ে আসে নাই। তোর কোনো নতুন শাড়ি থাকলে ওকে পরিয়ে দে, আর বাড়িতে মেহমান এসেছে ওনাদের সামনে সাজিয়ে নিয়ে যা। অরণ্য ছাইমাকে তার রুমে পাঠিয়ে দেয়। ছাইমা অরণ্য রুমে এসে দেখে ইনায়া নিজের রুমে চুল মুছতে থাকে। ছাইমা এসে দরজায় টোকা দেয় আর বলে, রুমে আসতে পারি ভাবি? রুমের বাহির থেকে কোনো মহিলার ডাক শুনে ইনায়া রুমের বাইরের দিকে দেখে একজন মহিলা সেখানে দাঁড়িয়ে আছে। ইনায়া বুঝতে পারে এটা অরণ্যর বোন। ছাইমা ইনায়ার শান্ত স্বরে বলে, জি ভিতরে আসুন। ইনায়ার জবাব পেয়ে ছাইমা রুমে ঢুকে আসে। এরপর ইনায়াকে দেখে বলে, বাহ কি মিষ্টি দেখতে আমার ভাইয়ের বউকে, একদম পরীর মতো। ধন্যবাদ আপু। ইনায়ার সাথে বেশ অনেক সময় কথা বলে ছাইমা। এরপর ওকে সাজিয়ে নিয়ে আসে মেহমানদের সামনে। সকলের অনেক প্রশংসা করে ইনায়ার রূপের।
বেশ অনেক সময় পরে সকল মেহমান বাড়ি থেকে বিদায় নেয়। ইনায়া নিজের রুমে চলে আসে। তখন ওর পিএ সিফাত ওকে কল দেয়। হ্যালো ইনায়া ম্যাম। সিফাত বলো। ম্যাম, আপনার নামে আদালত থেকে একটা নোটিশ এসেছে। আপনার যেহেতু বিয়ে হয়ে গেছে তাই আমি অরণ্য স্যারের বাড়িতে সেটা পাঠিয়ে দিয়েছি। আমার নামে আদালত থেকে নোটিশ কেন? বিজনেসের বিষয়ে কি সিফাত? জানি না ম্যাম। সিফাতের কথা শুনে ইনায়া একটু অবাক হয়ে যায়। এরপর রুম থেকে বেরিয়ে নিচে নেমে যায়। বাড়ির দরজার কলিং বেলের শব্দ শোনা যায়। ইনায়া গিয়ে দরজা খুলে দেয়। একজন লোক একটা চিঠি ইনায়ার হাতে ধরিয়ে দেয়। সরকারি কাগজ মনে হচ্ছে। ইনায়া কাগজটা খুলে পড়ে। যা দেখে তাতে সে অবাক হয়ে যায়। ইনায়া বলে, হোয়াট? এইটা কি করে সম্ভব? এই চিঠির মানেটা কি? এখন আমি কি করব?